স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। আজ 1 জুলাই। গত বছরের এই দিনে কোটা সংস্কার চেয়ে আন্দোলনের সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি ছিল মূলত গেল 15 বছর আওয়ামী লীগ সরকারের ভোটবিহীন নির্বাচন এবং নানা অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ছাত্রদের অভিযোগ ছিল স্বাধীনতার 53 বছর পর কোটার মতো একটি বৈষম্যমূলক প্রথায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 1 জুলাই শুরু হওয়া আন্দোলনে হাসিনা সরকার প্রথম বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে, আর এতে স্ফোলিংয়ের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সরকারের দমন পীড়নে হাজার হাজার শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনতা। হাসিনার শাসনামলে বৈষম্য ও নির্যাতনের শিকার জনগণ নেমে আসে রাস্তায়। 36 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। আইন বিশ্লেষকদের মতে বিগত সময়ে অনেকগুলো বৈষম্যের মধ্যে একটি কোটা প্রথা। সংবিধানে অনগ্রসরদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত কোটার কথা বলা হয়েছে, কিন্তু ঢালাওভাবে কোটার ব্যবহার, কোটার রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় মদদে সমাজের সকল স্তরে বিরাজমান বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করে তোলে। গ্রুপ অফ পিপুলকে এগিয়ে আনার জন্য একটা খুব ছোটোখাটো সময় থাকতে হবে। অনন্তকাল বা এই 50 বছর অথবা এই 40 বছর, এটা অনেক বড় সময়। এইটা মাথায় রাখতে হবে যে কতটুকু সময়ের মধ্যে ইনারা সামনে আসতে পারেন। যখনই এই গ্রুপ অফ পিপুল অগ্রসর হয়ে যায়, তখনই ওদের ইয়ার থেকে এই কোটা অবশ্যই অবলুপ্ত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচন ও অর্থনৈতিক সংকটে এমনিতেই বিক্ষুব্ধ ছিল। কোটা আন্দোলনে মানুষের সেই ক্ষোভকে প্রস্ফুটিত করেছে মাত্র। বিগত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার যে দুঃশাসনের দিকগুলো এটার সাথে যুক্ত হয়ে গেছে, এবং সেই দুঃশাসনের মধ্যে বৈষম্যটা নানানভাবে যুক্ত হয়েছে আর কি। রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, চাকরি বাকরি, শিক্ষা দিকে সব ক্ষেত্রে জনগণের উপর দীর্ঘদিন ধরে যে জগত্তল পাথরের মতো বসেছিল, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে 15 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম তারা করেছে। গত বছর জুলাই মাসে আমাদের ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চাকরির ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধের যে একটা বিশেষ কোটা সংরক্ষণ, এটার প্রতিবাদে তারা প্রথম আন্দোলন শুরু করে এবং এটার পরিপ্রেক্ষিতে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়। একক ক্ষমতা এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার উৎসাহ জুগিয়েছিল। গেল 15 বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্য চরম আকার ধারণ করে। বিশ্লেষকদের অভিমত, তিলে তিলে জন্ম নেওয়া জনগণের সেসব পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে জুলাই আন্দোলনের ব্যানারে, ফলে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দল বা সরকার পরিবর্তন নয়, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ গঠন করার, এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এই মন্তব্য করেন তিনি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে দলটি। এ সময় আবু সাইদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তার পরিবার। পরে বিকেল 3টায় রংপুর শহরে আরও একটি বর্ণাঢ্য পদযাত্রা করে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকেও তিনি তার দলকে এবং আমাদের ঐক্যবদ্ধ সংগঠনগুলোকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতেই আজকে এই গণ আন্দোলন সহ অনেক আন্দোলনের সফলতার মুখ আমরা দেখেছি। ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, কিন্তু এককভাবে এই সংগ্রাম বা আন্দোলনকে
কারো দাবিদার হয়ে তাদের পুঁজি করার কোনো সুযোগ নাই। দেশ যেন দেশ ও দশের জনমানুষের আন্দোলনের সংগ্রামে এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমাদের অনুরোধ থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য কর্মকাণ্ডগুলো বাস্তবায়নের মাধ্যমে যাতে আমরা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি। কিছু কিছু রাজনৈতিক সংগঠন এবং দল বিনা কারণে বিভিন্নভাবে স্বৈরাচারের দোসর হিসাবে যারা শেষ মুহূর্ত পর্যন্ত এই স্বৈরাচারের সাথে আতাত করে চলেছেন, আজকে তারাও আন্দোলন করছেন বিশেষ বিশেষ পলিসি নিয়ে দেশকে বিব্রত করার জন্য। তো আমি আশা করব যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো এবং মোকাবেলা করা সম্ভব। সময়ের স্বল্পতার কারণে আমি অন্যদিকে কোনো কথা বাড়াতে চাই না। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে আছেন, সকলের স্বার্থ ত্যাগ করে এই দেশের ভবিষ্যতের দিকে চেয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদেরকে আমি আহ্বান করব, অযথা কোনো ইস্যু নিয়ে রাজপথে আবার নামার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আমাদের রাজনৈতিক শক্তিও আপনাদেরকে মোকাবেলা করে এই দেশে ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য রাখবেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান লেবার পার্টি। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মাননীয় উদ্বোধক দেশনায়ক তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে গুম পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন। নিহত যারা হয়েছেন তাদের বক্তব্য শোনার পরে আমার অনেক বক্তব্য আর রাখার মতো নাই। এই কারণে আমি নিজে একজন নির্যাতিত। বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্বে অনেক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। দর্শক, রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব স্মরণে ব্যতিক্রম ধর্মী এক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে শুরু হয় র্যালি এবং র্যালি শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়ার আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আখতার। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন না হলে দেশ এখানে দাঁড়াতে পারত না। এই আন্দোলনের পেছনে ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য। জুলাই স্পিরিট আমাদের কাজের দিক নির্দেশনা হওয়া উচিত। এই চেতনাকে ধারণ করেই সমাজের ন্যায্যতা এবং দুর্নীতি দূর করতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি করে আসামির নাম বাদ দেওয়ার ঘটনায় কক্সবাজারের সাবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিন, সাবেক জেলা এবং জেলা দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে চার্জ গঠন করা হয়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। মহেশখালীর মাথারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের 23 কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি, সাবেক জেলা জজ সহ 5 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান। সকাল 11টার দিকে আসামিদের চট্টগ্রাম আদালতে আনা হয়। দুপুর 12টা থেকেই শুরু হয় চার্জ গঠনের শুনানি। বিদ্যুৎ কেন্দ্রে 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কাইসার নামে একজন ব্যক্তি বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সিনিয়র স্পেশাল জজ আদালত কক্সবাজারে একটি মামলা দায়ের করেন 28 জন আসামির বিরুদ্ধে। তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন সহ আগের আইনজীবীকে রেখে ওনার স্বাক্ষর নিয়ে তৎকালীন দুদকের পিপি আব্দুর রহিম সাহেবকে সিন করিয়ে একটা পৃষ্ঠা চেঞ্জ করে
আসামিরা সবাই জামিনে থাকলেও বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতির অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তখন পলিটিশিয়ানের নির্দেশ অনুযায়ী এই রুল আমিন মানে না বিদায়, আদেশ মানে না বিদায় এই আসামিগুলা সবগুলা মিলে এই আসামিকে কি ওই তারা বেনিফিশিয়ারি হন এবিলাই এই আসামিকে করছে। 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগ তুলে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। মামলার পরপরে 1 নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে নতুন করে আরও 15 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 160 জনে। করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জানাবেন চট্টগ্রামে তো ব্যাপক হারে বেড়েছিল একটা সময় করোনা এবং ডেঙ্গু, এখনকার পরিস্থিতি কি? এটি কি নিয়ন্ত্রণে আছে কিনা? হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটি বলছিলেন গত মাস পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে 7 জনের, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। তবে গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত কোনো মৃত্যু নাই, তবে 15 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছে 160 জন, যেখানে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা জানিয়েছেন চট্টগ্রামে করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে দাপট দেখাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন রয়েছে। পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা সিভিল সার্জন কার্যালয়ের কাছ থেকে তথ্য নিয়েছি। সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে হয়, সেটি হচ্ছে চট্টগ্রামে যথেষ্ট পরিমাণ কিট সরবরাহ করা হয়েছে এবং জেলা উপজেলার মহানগরীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিট মজুদ আছে বলে জানিয়েছে আমাদের সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে যেই পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে নগরবাসীর মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করছে এবং হাসপাতালেও কিন্তু ভিড় বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামে করোনা নিয়ে এখন পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনায় আটককৃত 4 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আবেদনের শুনানি 3 জুলাই নির্ধারণ করেছেন আদালত। রবিবার গ্রেপ্তারকৃত আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রিমান্ডের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। গত শনিবার সন্ধ্যায় মুরাদনগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করে। এছাড়া ঘটনার মূল আসামি ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ এলাকা হতে আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার দেখে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে খতমে কুরআন, মিলাদ দোয়া এবং হাফিজদের খাবার দেওয়া হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বনিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সহ সম্পাদক MA কাইয়ুম ইশতিয়াক। বক্তারা বলেন, সালাউদ্দিন শুধু রাজনৈতিক দলের নেতাই নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ, সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের প্রতীক। ষড়যন্ত্র না করে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে স্থানীয় আলিপুর হাই স্কুল মাঠে চট্টগ্রাম হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আহ্বান জানান। বলেন, দেশের যে মৌলিক সংস্কারগুলো হয়েছে তার প্রায় সবগুলোই শহীদ জিয়া শুরু করেছিলেন। এখন নতুন কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিষ্ঠার ৫৭ বছরে প্রথমবারের মতো বাৎসরিক সক্ষমতা ক্রুড অয়েল পরিশোধন করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। দুপুরে চট্টগ্রামে ইআরএল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটির ১৫ লাখ মেট্রিক টন সক্ষমতার চেয়ে পরিশোধন করেছে ১৫,৩৫,০০০ মেট্রিক টন, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তা কর্মচারীরা চাপহীন কাজ করার কারণে এই অর্জন বলে জানান ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালী বিএডিসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম। দুপুরে দুদকের উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে বিএডিসি নোয়াখালীর উপপরিচালক নুরুল আলমের বিরুদ্ধে আপন ভাইকে ঠিকাদার বানিয়ে মালামাল সরবরাহ না করা, মৃত প্রবাসী অন্যত্র কর্মরতদের শ্রমিক দেখিয়ে মজুরি উত্তোলন, প্রশিক্ষণের আয়োজন না করে প্রশিক্ষণ ভাতা আত্মসাৎ সহ নানা ধরনের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।